হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে শুরু করব থার্মোডাইনামিক্সের পার্ট 2.0। দেখো, আগের দিন ক্লাসে পড়েছিলাম কি জুলসের সূত্র কি পড়েছিলাম, যে ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। ঠিক আছে, যদি কার্যকে সম্পূর্ণ তাপে রূপান্তর করা যায় তাহলে রূপান্তরিত তাপ কী হবে, কার্যের সমানুপাতিক। এখান থেকে এসেছিলো কি ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। এই যেটাকে বলা হয় কি জুল তুলনাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুল ইকুইভ্যালেন্ট অফ হিট। এর মান কত ছিল? 4.2 জুল পার ক্যালোরি। এটা হচ্ছে কি সিজিএসএ আর এসআই কী ছিল এটা হচ্ছে এসআই, আর সিজিএসএ কত 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি। ঠিক আছে, এবার বলেছিলাম কি বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এইচের মানটা বিভিন্ন রকমভাবে লিখবো, ডাব্লুর মানটা বিভিন্ন রকমভাবে লিখবো। অর্থাৎ কি কার্যটা কেমনভাবে করছি সেটা দেখতে হবে, এবং বস্তুটা কি শুধু তাপ চেয়েছে, না উষ্ণতা বৃদ্ধি চেয়েছে, না আপেক্ষিক তাপ নির্ণয় করতে দিয়েছে। যেটা যেমন নির্ণয় করতে দেবে সেরকমভাবে আমরা করব। যেমন কি বলেছিলাম যে ডাব্লু কৃতকার্য কী হয় জানি আমরা, এটা এফ ডট এস হয় কৃতকার্য, হাফ এমভি স্কোয়ার, এটা হচ্ছে কি শক্তি, হাফ এমভি স্কোয়ার এটাও শক্তি, mgh এটাও স্থিতিশক্তি, এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি, এটাও স্থিতিশক্তি। এটা হতে পারে কি এফ, যেমন হচ্ছে টর্ক থিটা হতে পারে, টর্ক থিটা এটাও কার্য হবে। ঠিক আছে, ডাব্লু ইকুয়াল টু পিটি এটাও হবে। যদি কোনো একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা বলে দেয় তাহলে ক্ষমতা ইন্টু সময় ইকুয়াল টু কার্য হবে। আর এখানে কি বলছিলাম, এইচ ইকুয়াল টু কি লিখতে পারি এম এস টি, যেখানে পদার্থের ভর, এস হচ্ছে উষ্ণতা বৃদ্ধি আপেক্ষিক তাপ, আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। আমরা অঙ্কের ক্ষেত্রে এটা ইউজ করব। তোমাদের বইয়ে দেখবে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করবে। আর কি পড়েছিলাম, তাপগতীয় সংস্থা বলতে কী বোঝো? থার্মোডাইনামিক সিস্টেম, থার্মোডাইনামিক সিস্টেম এটা পড়েছিলাম। সিস্টেমটা কি, যে একটা মহাবিশ্ব থেকে একটা কি ক্ষুদ্র অংশ কল্পনা করে নিলাম, যেটা হচ্ছে কি অসংখ্য অণু বা পরমাণু সমষ্টি, যার নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট তাপ এবং নির্দিষ্ট আয়তন থাকে। সেটাকে বলা হয় কি, এটা হতে পারে কি বেষ্টনীটা, মানে যে বাউন্ডারি দেওয়া আছে এটা কি বাস্তব হতে পারে অথবা কাল্পনিক হতে পারে। লিখে বলবো কি আমরা, থার্মোডাইনামিক সিস্টেম বা তাপগতীয় সংস্থা। এটা বাদ দিয়ে বাকিটা আছে কি, এটাকে বলবো কি সারাউন্ডিং। আর এই দুটো মিলে কি বলবো, মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব থেকে একটা ক্ষুদ্র অংশ, সেটা হচ্ছে কি থার্মোডাইনামিক সিস্টেম, বাকি অংশটা সারাউন্ডিং, আর দুটো মিলে হচ্ছে মহাবিশ্ব। এরপর দেখো, থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে কি একটা আইসোলেটেড সিস্টেম বলেছিলাম। আইসোলেটেড মানে কি সম্পূর্ণ পৃথক। যেমন কি বলছিলাম ফ্লাক্সের ক্ষেত্রে কি হয়, বাইরে থাকে কি তাপের পরিবাহী পদার্থ, তার ভিতরে থাকে ঠিক একটা জারের মতো থাকে। এখানে কি রাখি, যে কোনো পদার্থ রাখা হয় গরম জিনিস, তো এখানে গরম রাখলে কি হবে, সেটা গরমই থাকবে, ঠান্ডা রাখলে সেখানে ঠান্ডা থাকবে। কারণ কি এখানের মধ্যে কোনো রকম তাপের আদান প্রদান হবে না, এবং এখানকার যতটা পরিমাণ রাখা হয় ঠিক অতটা পরিমাণই থাকে। তাহলে কি তাপ বা শক্তি প্লাস পদার্থের কোনো রকম আদান প্রদান হয় না। ঠিক এটা যদি গ্লাস না হয়, ধাতব গ্লাস, সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কী হবে, এটা হবে বদ্ধ সিস্টেম, ক্লোজড। কারণ এখানে কী হবে, তাপের আদান প্রদান হবে, ঠিক আছে, কিন্তু কোনো রকম পদার্থের আদান প্রদান হবে না। অর্থাৎ কি, যদি গরম জল রেখে দিই যতটা পরিমাণ রাখবো অতটা পরিমাণই থাকবে। হ্যাঁ, এখানে বাষ্প কি জমা হতে পারে, কিন্তু এটা বেরিয়ে যাবে না, এর মধ্যেই থাকবে। আর হচ্ছে কি মুক্ত গ্লাস, এটা গ্লাস নিলাম, এখানে কোনো ঢাকনা নেই, এখানে কী হবে, তাপও যাবে বেরিয়ে বা শক্তি প্লাস কী হবে পদার্থ। তাপ ও পদার্থের বা শক্তি প্লাস পদার্থের দুটি আদান প্রদান হয়। এখানে কি হয়, শুধুমাত্র শক্তির আদান প্রদান হয়, আর এখানে কোনোটা কিছু হয় না। এটা আইসোলেটেড, ক্লোজড আর ওপেন। ঠিক আছে, এটা পড়েছিলাম আমরা। আর ভ্যারিয়েবল পড়েছিলাম। ভ্যারিয়েবল বলতে কি, যে চলরাশি, যেটা আগে যেমন পড়েছিলাম কি এক্স ওয়াই জেড পড়তাম, সেরকম হচ্ছে চলরাশি। সেটা হচ্ছে কেটে বলেছিলাম কি এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, মানে সাধারণত টি পি ভি এগুলোকে ধরা হয় কি থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। ডাব্লিউ আর ইউ তার মধ্যে হচ্ছে কি কিছু ডিপেন্ড করে কি ভরের উপর ডিপেন্ড করে বা সংখ্যার উপর ডিপেন্ড করে, আর কিছু ডিপেন্ড করে না। সেই অনুযায়ী ভাগ করা যায় কি এক্সটেন্সিভ, এটা দেয় কিন্তু কোশ্চেনে খুব, আর ইন্টেন্সিভ। আই আছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, বাকিটা হবে কি ডিপেন্ডিং অফ মাস। সংকীর্ণ চল একটা, ব্যাপক চল একটা। ঠিক আছে, তার মধ্যে কিছু উদাহরণ নিয়েছিলাম, যে যেমন কি বলেছিলাম, যেটা তার টান তার
এখানে যদি তারটাকে অনেকভাবে ভাগ করা হয় তাহলে কী হবে, প্রত্যেকটা অংশের টান একই থাকবে, এখানেও টান টি, এখানেও টান টি, এখানেও টান টি, কিন্তু এর লেন্থটা কত হবে, L/4 L/4 L/4, লেন্থটা মাস কমে যাচ্ছে, মানে ভাগ করে দিচ্ছি মানে কি মাস কমে যাচ্ছে, তখন লেন্থটাও কমে যাচ্ছে, কিন্তু টান একই থাকবে। ঠিক সেরকম বলেছিলাম কি রাসায়নিক বা তাপীয়, যেমন চাপ, একটা একটা গ্যাস নেওয়া হয়েছে, এই গ্যাসের উষ্ণতা হচ্ছে টি, ঘনত্ব হচ্ছে রো, আয়তন হচ্ছে ভি, আর চাপ হচ্ছে পি। একে যদি 4 ভাগে ভাগ করা হয় দেখা যাবে এখানে চাপ পি হবে, আয়তনটা কত হবে, V/4 হবে, উষ্ণতাটা টি থাকবে, ঘনত্ব টি থাকবে। তাহলে হচ্ছে কি উষ্ণতা টি, ঘনত্ব রো থাকবে। তাহলে টি, পি আর রো এই তিনটে হচ্ছে কি ভরের উপর নির্ভরশীল নয়, কিন্তু আয়তনটা কি হয়ে যাচ্ছে, ভরের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, আয়তনটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আয়তনটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট অন মাস মানে এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, আর পি টি রো হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস মতলব মানে হচ্ছে কি ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। আমরা এতদূর পর্যন্ত পড়েছিলাম, তোমরা পড়েছো নিশ্চয়ই। আজকে আমরা শুরু করি আজকের ক্লাসটা। আর এভাবে ক্লাস করছি, সেরকম পজিশন হয়নি বলে আমি করতে পারি নাই, এটা আমার মিশনের রুমে বসে বসে ক্লাসটা করছি, একটু কম্প্রোমাইজ করে নেবে। দেখো আমরা সাধারণত পরবর্তীকালে নির্ণয় করবো যেটা হচ্ছে কি W হয় কি PdV হয়, ঠিক আছে, এভাবে লিখি। তাহলে যদি এভাবে ভাবি যে DW P∇V, তাহলে এটা কি, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল নয়, আর এটা হচ্ছে কি কার্য। তাহলে এখানে লিখছি কি আমি x/dy, যদি এভাবে লেখা হয়, বা এটাকে লিখো, এটাকে y করো, এটাকে x করো, এটা y আর এটা x, ঠিক আছে, একটা y আর একটা x। তাহলে ওয়াইটাকে কী বলবো, সংকীর্ণ চল, এটা হচ্ছে সংকীর্ণ চল, সংকীর্ণ, আর হচ্ছে ব্যাপক চল। ভি বলতে কি আয়তন, আয়তনটা কি মাসের উপর ডিপেন্ডেন্ট, আর ওয়াইটার চাপটা হচ্ছে কি মাসের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এরকম আকারে থাকলে কী হবে, এটা হবে সংকীর্ণ চল, আর এটা হবে কি ব্যাপক চল বা এক্সটেন্সিভ, আর হচ্ছে ইন্টেন্সিভ। এরপর দেখো পড়বো স্টেট ফাংশন বা অবস্থা অপেক্ষক। অবস্থা অপেক্ষক, অপেক্ষক কোনগুলোকে বলবো, পি, ভি আর টি, এই তিনটিকে বলা হয় কি অবস্থা অপেক্ষক। কেন অবস্থা অপেক্ষক বলবো, কারণ হচ্ছে কি এই সকল রাশিগুলো কি হয়, এই সকল রাশিগুলো সংস্থার, আচ্ছা রাশিগুলোর একটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট মান আছে, এবং এগুলি সংস্থার অবস্থাকে নির্দেশ করে। মানে একটা সংস্থা নিলাম, দেখা যাবে কি এর চাপ আছে একটা পি, আয়তন ভি এটা জানি, আর টেম্পারেচার টি, এই তিনটে দিয়ে কোনো একটা সংস্থাকে প্রকাশ করা হয়। তবে এটা দেখে বুঝতে পারবো কি যে সংস্থাটা কেমন আছে, তোমার চাপ, তোমার তাপমাত্রা, তোমার আয়তন দেখে বোঝা যাবে তুমি সুখে আছো না দুঃখে আছো, ঠিক আছে। তোমার চাপ যদি বেশি থাকে তুমি দুঃখে থাকবে, ঠিক আছে, আর যদি আয়তন যদি বেশি হয়ে যায় মানে কি অনেক বেশি মোটা হয়েছো, তাই তো, তুমি সুখেই আছো, ওই জন্য মোটা হচ্ছ, টেনশন নেই কোনো। তাহলে যে সমস্ত রাশিগুলো দিয়ে কী করা হয়, একটা নির্দিষ্ট মান থাকবে প্লাস হচ্ছে এগুলি অবস্থাকে নির্দেশ করে, তাই দেখে বলা হয় কি স্টেট ফাংশন বা অবস্থা অপেক্ষক। আর এটা হচ্ছে কি পাথ ফাংশন। পাথ ফাংশন কোনগুলো, হচ্ছে ডাব্লিউ আর কিউ। ডাব্লিউ কি বলতে কার্যটা ডিপেন্ড করে কি পথের উপর ডিপেন্ড করবে, প্লাস পদ্ধতিটা কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে। অর্থাৎ কি এটা বলবো কি পদ্ধতি বা প্রক্রিয়া বা পথের উপর নির্ভরশীল। তাহলে এগুলো কি পদ্ধতি, প্রক্রিয়া বা পথের উপর নির্ভরশীল বলে এটা হচ্ছে কি ডাব্লিউ কৃতকার্য, এবং তাপ কিউটা হচ্ছে কি পথ ফাংশন বা পাথ ফাংশন বলতে পারো বা পথ অপেক্ষক। এবার চলে হবে কি ইন্টারনাল এনার্জি।
ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি বলতে কি, ধরো না তুমি বাসে যাচ্ছ, বাসে তোমাদের বাসটাটা কি সমগ্র গতিশীল আছে, ধরো না হচ্ছে 50 কিমি/আওয়ার বেগে গতিশীল আছে, তাহলে এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তি নয়। বাসের মধ্যে অনেক লোক আছে, ঠিক আছে, এই লোকগুলোর, আমি যদি গ্যাস নিই তাহলে কী হবে, গ্যাসের অনেক অণু আছে, সে অণুগুলোর কী হবে, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি মিলে হচ্ছে কি এর অভ্যন্তরীণ শক্তি। স্থিতিশক্তি প্লাস গতিশক্তিটা হবে কি অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখানে লিখতে পারি কি আমি, যে কোনো সংস্থার অণুগুলির স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি হলো অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। তোমার ফ্যামিলির নিজেদের মধ্যে যদি যত ভালো ব্যবহার থাকবে, নিজেদের মধ্যে যত শক্তিশালী হবে, তত হচ্ছে কি তোমাদের অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে। আর এই অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে কি সংস্থার গতি বা সংস্থার গতিশক্তির উপর নির্ভরশীল নয়। এটা নোট করে নাও, তারপর লিখছি আবার, নোট করে নাও। আর এই ইন্টারনাল এনার্জি কি হচ্ছে, সংস্থার গতির উপর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে না। মানে ধরে নাও যে একটা সংস্থা রাখা আছে, তাপগতিক সংস্থা, বা ধরে নাও একটা গ্যাস রাখা আছে কিছু, এর ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ, ঠিক আছে। মানে কি এখানকার অণুগুলোর কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এরপর এটা হচ্ছে কি একটা লরির ওপর রাখা আছে, লরিটা হচ্ছে কি চাইছে 100 কিমি/সেকেন্ড বেগে যাক আর 10 মিটার/সেকেন্ড বেগে যাক, যেমন বেগে যাক না কেন, এর গতির ওপর, এই সংস্থাটার গতির ওপর এর ইন্টারনাল এনার্জি নির্ভর করবে না, মানে একই থাকবে। এটাকে রেস্টে রাখলে যা হবে, গতিশীল থাকলেও তাই হবে। সেজন্য বলা হচ্ছে কি যে সংস্থার উপর নির্ভরশীল, সংস্থার গতির উপর নির্ভরশীল নয়। তাহলে নির্ভরশীল কার উপরে হবে, কার উপর নির্ভরশীল হবে? এখানে যে কি মেয়ার প্রকল্প বলছে, কি মেয়ার প্রকল্প, বা মেয়ার হাইপোথিসিস বলতে পারো। দেখো এখানে হচ্ছে কি দুটো গ্যাস আছে, একটা আদর্শ গ্যাস, আদর্শ, আর একটা বাস্তব গ্যাস। বাস্তবে যেটা পাওয়া যায় না সেটাই হচ্ছে কি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস নামটা শুনতেই ভালো লাগে, কিন্তু ওর কন্ডিশন মানতে গেলে অনেক ব্যাপার হয়ে যায়। কি হয়, আদর্শ গ্যাসের অণুগুলো কি হয়, পরস্পরের সাপেক্ষে, মানে একটার সাথে একটা অণুর কোনো আকর্ষণ বল থাকে না, অর্থাৎ কি অন্তরাণবিক আকর্ষণ বল শূন্য হয়। তাহলে অন্তরাণবিক আকর্ষণ বল যদি শূন্য হয়, তাহলে এখানে কথা হবে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0। এদের অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ থাকে না, আর আকর্ষণ যদি না থাকে এরা কি হয়, বলা হচ্ছে কি সবসময় গতিশীল থাকে, গতিশীল। তাহলে গতিশীল যদি থাকে তাহলে থাকবে কি শুধুমাত্র কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে কি আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভরশীল, শুধুমাত্র কাইনেটিক এনার্জি, অণুগুলোর গতিশক্তির উপর, কারণ কি স্থিতিশক্তি 0। কিন্তু বাস্তব গ্যাসে কি হয়, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে। আদর্শ গ্যাসের এতে ধরে নেওয়া হয়েছে যে অণুগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ বল থাকবে না, অণুগুলি সবসময় একই গতিতে গতিশীল থাকবে, এদিক ওদিক ছুটবে, এলোমেলো র্যান্ডাম মোশন থাকবে। তাহলে এদের মধ্যে যদি আকর্ষণ থাকে, এখানে কাইনেটিক এনার্জিও থাকবে প্লাস পটেনশিয়াল এনার্জিও থাকবে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র
গতিশক্তি, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র কি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এবার এর ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কি টেম্পারেচারের উপর নির্ভরশীল, শুধুমাত্র টেম্পারেচার অর্থাৎ কি উষ্ণতার উপর নির্ভরশীল। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কী হবে, উষ্ণতার উপর নির্ভরশীল প্লাস হচ্ছে কি আয়তনের উপর নির্ভরশীল। ঠিক আছে, এই দুটোর উপর নির্ভরশীল হবে। তাহলে মেয়ার প্রকল্পটা কি লিখব, যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি উষ্ণতা টেম্পারেচার টি ও আয়তনের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে মেয়ার প্রকল্প হচ্ছে কি শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল কার, আদর্শ গ্যাসের। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা মেয়ার নয়, শুধু মেয়ার প্রকল্প এটুকু ছিল। আর বাস্তব গ্যাসের কী হবে, উষ্ণতার সাথে আয়তনের। আর এটা মনে রাখবে কি অভ্যন্তরীণ শক্তি ইউ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কী হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি, তাই তো না, শুধুমাত্র কী হবে কাইনেটিক এনার্জি। কেন, কারণ কি বললাম অণুগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল নাই কার, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে আকর্ষণ আর বিকর্ষণ যদি না থাকে কোনো রকম, তাহলে কি হবে, বা অন্তরাণবিক আকর্ষণ বল যদি না থাকে, তাহলে কোনো রকম পটেনশিয়াল এনার্জি থাকবে না, পটেনশিয়াল এনার্জি জিরো থাকবে। কি শুধুমাত্র কাইনেটিক এনার্জি। কি হয়, এরা অনবরত র্যান্ডাম মোশন করে, তার র্যান্ডাম মোশন করার জন্য কি থাকবে, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, উষ্ণতা যখন বৃদ্ধি করা হয় তখন অণুগুলোর কী হয়, কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস করলে কাইনেটিক এনার্জি কমে। তাহলে শুধুমাত্র কী হয়, উষ্ণতার উপর নির্ভরশীল করে। আর হচ্ছে কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কথা হবে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। কারণ কি বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ আছে, আকর্ষণ আছে বলে কি পটেনশিয়াল এনার্জি হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির অংশ। কিন্তু সংস্থার কাইনেটিক এনার্জি উপর নির্ভরশীল নয়, মানে সংস্থা যদি গতিশীল থাকে সেক্ষেত্রে কিন্তু নির্ভর করবে না, কত গতিতে আছে সেটা অভ্যন্তরীণ শক্তি কোনো ইফেক্ট ফেলবে না। বোঝা গেল জিনিসটা, নোট করে নাও। এরপর দেখো তাপগতীয় সাম্যাবস্থা। সেখানে হচ্ছে কি সাম্যাবস্থা বলতে এখানে তিন প্রকার সাম্যাবস্থা আছে। একটা হচ্ছে কি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, ব্রিয়াম। 2 নম্বর হচ্ছে কি থার্মাল ইকুইলিব্রিয়াম। 3 নম্বর হচ্ছে কি কেমিক্যাল। মেকানিক্যাল যান্ত্রিক, থার্মাল তাপীয়, কেমিক্যাল হচ্ছে কি রাসায়নিক। এই তিনটে ইকুইলিব্রিয়াম যদি থাকে, এই তিনটেই থাকলে এই তিন প্রকার সাম্যে থাকলে তবে কোনো সংস্থা তাপগতীয় সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ কি থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম কথা বলতে গেলেই তিন প্রকার সাম্যাবস্থায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে সে এই তিন প্রকার সাম্যাবস্থা কী কী, যান্ত্রিক, থার্মাল আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কী কী হবে। দেখো কোনো তাপগতীয় সংস্থার
দুটি অংশে অংশের বা সংস্থার বা পারিপার্শ্বের মধ্যে যদি সারাউন্ডিং পারিপার্শ্বের মধ্যে যদি 1 নম্বর কি কোনো বল ক্রিয়া না করে, কোনো বল ক্রিয়া না করে, তবে সংস্থাটি যান্ত্রিক সাম্যে থাকবে। নাম্বার 2 কি যদি কোনো তাপীয় আদান প্রদান না হয়, কোনো তাপীয় আদান প্রদান না হয়, তাহলে কি থাকবে তাপীয় সাম্যে থাকবে। আর 3 নম্বর কি বলবো যে তাপগতীয় সংস্থাগুলি ধর্মের অণুগুলি ধর্মের কোনো পরিবর্তন না হলে তাপগতীয় সংস্থার অণুগুলির কোনো পরিবর্তন না হলে তবে সংস্থাটি রাসায়নিক সাম্যাবস্থায় থাকবে। তাহলে ধর্মের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে রাসায়নিক, যদি কোনো বল ক্রিয়া না হয় তাহলে সেটা কি মেকানিক্যাল বা যান্ত্রিক, আর যদি তাপীয় আদান প্রদান না হয় মানে কি ধরে নাও এখানে হচ্ছে কি একটা উষ্ণতা আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটো বস্তুর মধ্যে পরস্পর সংস্পর্শ আছে, তাহলে কি হবে এখানে কোনো তাপ নেবেও না বা এখানে ছাড়বেও না, তাহলে এদের কী হবে তাপীয় সাম্যে আছে। তোমরা নিশ্চয়ই এটা পড়েছো তাপগতিবিদ্যার শূন্যতমের সূত্র থার্মোমিটারে পড়েছো যে কি বলা হয়েছিল যে ধরে নাও এটা একটা বস্তু রাখা আছে, এই বস্তুর সাথে এ একটা বস্তু সে তাপীয় সাম্যে আছে, বি একটা বস্তু সেও সি এর সাথে তাপীয় সাম্যে আছে, তাহলে এ সি এর সাথে তাপীয় সাম্যে আছে, বি সি এর সাথে তাপীয় সাম্যে আছে, তার মানে কি এখান থেকে এখানে কোনো তাপে আদান প্রদান হবে না, এখান থেকে কোনো তাপের আদান প্রদান হবে না, তাহলে কী হবে এরাও তাপীয় সাম্যে থাকবে, তার মানে কি এদের মধ্যে কোনো রকম তাপের আদান প্রদান হবে না, তার মানে কি এখানে এর টেম্পারেচার যদি প্রাথমিক অবস্থায় 10 থাকে, এর যদি 12 থাকে আর যদি 0 ডিগ্রি থাকে, তাহলে একটা সময় আসবে কি দেখা যাবে যেখানে হয়ে গেছে কত, ধরুন মানে আমি ক্যালকুলেশন ছাড়াই বলছি 8 হলো, তো এটাও 8 হয়ে যাবে, এটাও 8 হয়ে যাবে, একটু ভুল হলো তাই না, তাহলে 14 ধরে নাও, তা 3 24, তাহলে এরকম হবে ঠিক আছে যে 3টে দিয়ে 8 হলো, মানে কি হলো এর উষ্ণতা যদি 8 হয়, এর উষ্ণতা 8 হয়, এর উষ্ণতা 8, তার মানে কি কোনো রকম তাপীয় সাম্যে তাপের আদান প্রদান হবে না। তাপ কি হয় যে এটা যদি উষ্ণতা 10 থাকে আর এটা যদি 0 থাকে তাহলে কী হবে এখান থেকে তাপ এখানে যাবে, তাহলে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ যাবে, কিন্তু যদি দুটোই 10 ডিগ্রি হয় কোনো রকম তাপীয় আদান প্রদান হবে না, তাহলে এটা কি তাপীয় সাম্য। আর কোনোটা বিক্রিয়া ঘটায় যদি রাসায়নিক পরিবর্তন হয়ে যায়, অণুগুলো রাসায়নিক পরিবর্তন হয় অনবরত, তাহলে সেটা রাসায়নিক সাম্য অবস্থায় নাই, বিক্রিয়া ঘটার পর একটা অবস্থায় এলো, তার পরবর্তীকালে অণুগুলোর কোনো ধর্মের পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কি রাসায়নিক সাম্য। আরেকটা জিনিস মনে রাখবে যে কোনো তাপগতীয় সংস্থা তাপগতীয় সাম্যাবস্থা মানে কি থার্মাল ইকুইলিব্রিয়ামে বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম যদি থাকে তাহলে কী হবে যে চলরাশিগুলো আছে পি ভি টি, ঠিক আছে, ডাব্লিউ ইউ, এগুলোর কোনো রকম পরিবর্তন ঘটে না, তাপগতীয় সংস্থায় থাকার সময় কোনো পরিবর্তন ঘটবে না। এমন হতে পারে কি একটা সাম্যাবস্থা আর এখানে একটা সাম্যাবস্থা আছে কত P1 V1 T1, তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য তখন পরিবর্তন ঘটবে, সেক্ষেত্রে অসুবিধা নাই, কিন্তু সাম্যাবস্থায় এসে গেলে
আর সেটা পরিবর্তন ঘটবে না। এবার দেখো থার্মোডাইনামিক প্রসেস কী হচ্ছে, একটা সাম্যাবস্থা বললাম, এটা একটা সাম্যাবস্থা এবং এটা একটা সাম্যাবস্থা, তাহলে একটা সাম্যাবস্থা থেকে অন্য সাম্যাবস্থা যাওয়াটা কি হচ্ছে বলা হয় কি থার্মোডাইনামিক প্রসেস। একটা সাম্যাবস্থা থেকে অপর সাম্যাবস্থা যাওয়াকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন এখানে যাচ্ছে, আর একটা মনে রাখবে, তাহলে এখানে কত ছিল, ধরে নাও এটা ছিল কত P1, এটা কত V1, এটা হচ্ছে T1, P1 V1 T1 থেকে P2 V2 T2-তে গেল। এই একটা সাম্যাবস্থা, এই একটা সাম্যাবস্থা, তাহলে এদের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা লেখচিত্র অঙ্কন করা যাবে। যেমন দেখি পিভি ডায়াগ্রাম করতে পারি, এরকম হলো একটা পিভি ডায়াগ্রাম, এটাকে বলবো কি পরিবর্তনের যে লেখচিত্র হয়, অর্থাৎ কি এখানে লিখতে পারো যে এটা পয়েন্ট নোট করে নাও এখানে, ভালো হবে এখানটাতে, যে কি এর ফলে কি হয়, এর ফলে তাপগতীয় চলরাশিগুলির পরিবর্তন হয়। আর যদি পরিবর্তন হয় তাহলে এই পরিবর্তনের লেখচিত্র কে বলা হয় ইন্ডিকেটর। বাড়িতে ফিউজ বোর্ডে বোর্ডে দেখা যাচ্ছে ইন্ডিকেটর থাকে, ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র, যেমন হচ্ছে কি পিভি ডায়াগ্রাম, যেটা বললাম, এটা হচ্ছে কি ইন্ডিকেটর ডায়াগ্রাম। ঠিক আছে, এরপর দেখো যখন এই P1 V1 T1 থেকে যখন P2 V2 T2 যাচ্ছে, তখন তো এমন নয় হঠাৎ, যেমন ধরে নাও চাপ আছে কত 10 চাপ, আয়তন হচ্ছে 50 আর উষ্ণতা হচ্ছে 30, এরকম ধরে নাও, বা 300 ধরে নাও, এরকম আছে। এটা থেকে এলো কোথাতে 20-তে এলো, V1 কত হলো 45 হলো, উষ্ণতা কত হলো 340 হলো ধরে নাও। তাহলে এখান থেকে যখন এখানে আসছে, তো হঠাৎ করে 10 থেকে 20-তে এক লাফে যায়নি, 10 হয়েছে, 10.1 হয়েছে, 10.2 হয়েছে, বা 11 হয়েছে, 11.1 হয়েছে, 11.12 হয়েছে, 50 হয়েছে, 50 পয়েন্ট কত হয়ে যাবে 49.8 হয়েছে, 49.97 হয়েছে, 49.5 হয়েছে। তাহলে কি অসংখ্য ধাপ থাকে, অসংখ্য ধাপ হয়ে গেছে। যদি এরকম হয় যে এই ধাপগুলো, এই ধাপের সাথে এই ধাপ, মানে দেখো এর সাথে এর সাম্যাবস্থায় নাই, কিন্তু পাশাপাশি ধাপগুলো হচ্ছে কি সাম্যাবস্থায় আছে বা প্রায় সাম্যাবস্থা আছে, যদি এরকম হয় তাহলে তাকে বলা হয় কি আপাত কোয়াসি স্ট্যাটিক প্রসেস, আপাত সাম্যীয় প্রক্রিয়া, কোয়াসি স্ট্যাটিক প্রসেস। নোট করে নাও এটা, তাও বলছি, লেখাচ্ছি। কোয়াসি স্ট্যাটিক প্রসেস কোনটা বলবো, যে কোনো তাপগতীয় সংস্থা প্রাথমিক সাম্যাবস্থা থেকে অন্তিম সাম্যাবস্থার যাওয়ার সময় যদি অন্তর্বর্তী কি মানে অসংখ্য যে ধাপগুলো হচ্ছে যাওয়ার সময়, যদি না লেখা রাখো, যাওয়ার সময় যে অন্তর্বর্তী যে সমস্ত
অন্তর্বর্তী ইন্টারমিডিয়েট বলতে পারো, ইন্টারমিডিয়েট অবস্থানগুলি তাপীয় অবস্থাগুলি অতিক্রম করে সেগুলি যদি তাপীয় সাম্যে বা কি বলো প্রায় বা নিকটবর্তী হয় বা তাপীয় সাম্যের নিকটবর্তী হয়। নিকটবর্তী হলে তবে বা নিকটবর্তী হয় তবে তাপগতীয় প্রক্রিয়াটাকে ওই তাপগতীয় প্রক্রিয়াটিকে বলা হয় আপাত সাম্য, স্পেলিংটা একটা অন্য ডিস্টার্ব আছে, এটা কোয়াসি, তাকে বলা হয় কি ইংলিশ লেখানো ভালো হবে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। তাহলে একটা P1 V1 T1 থেকে যখন P2 V2 T2 যখন যাব, তাহলে এটা যদি কোয়াসি স্ট্যাটিক প্রসেস হতে চায় তাহলে এই প্রক্রিয়াটা কী হতে হবে, অতি মন্থর হতে হবে। মন্থর হতে হবে, মন্থর মানে কি ধীর গতি হতে হবে, খুব স্লো যেতে হবে, তবে কখনো কী হবে, এটা কোয়াসি স্ট্যাটিক প্রসেস থাকবে। এবং এর মধ্যবর্তী যেগুলো থাকবে স্টেপগুলো, এগুলো হচ্ছে কি তাপের সামনে থাকবে বা প্রায় তাপের সামনে থাকবে, মানে কাছাকাছি, সেটা বলবো কি আমরা কোয়াসি স্ট্যাটিক প্রসেস। এরপর দেখো বিভিন্ন প্রক্রিয়া আছে, এটা হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া, তারপর হচ্ছে কি সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রোধতাপ প্রক্রিয়া, আর হচ্ছে কি আবর্ত প্রক্রিয়া। আমি এখন শুধুমাত্র এদের এটা বলবো আর ডায়াগ্রামটা অঙ্কন করবো, পরে ডিটেলস আলোচনা করবো। দেখো প্রথমে হচ্ছে কি দ্য ডিফারেন্ট টাইপস অফ লেখো ডিফারেন্ট টাইপ অফ থার্মোডাইনামিক প্রসেস। এক নম্বর হচ্ছে কি আইসোবারিক কেবল এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ, সমচাপী প্রক্রিয়া বা সমচাপ প্রক্রিয়া। সমচাপ মানে কি চাপটা সমান থাকবে, এখানে কি আছে চাপ স্থির থাকবে কিন্তু অন্যগুলো পরিবর্তন হতে পারে। তাহলে আমি যদি পিভি ডায়াগ্রাম যদি অঙ্কন করি, এটা যদি ভি হয়, এটা যদি পি হয়, তার মানে কি সমচাপী মানে চাপ সবসময় স্থির। এটা হলে কি পিভি লেখচিত্র। দেখো আয়তন যাই হোক না কেন সমস্ত পয়েন্টে চাপ কি আছে, দেখো এখানে চাপ সমান আছে, এটা চাপ সমান আছে, সমস্ত এক্ষেত্রেই কি আছে চাপ সমান, সেটা হচ্ছে কি সমচাপী। 2 নম্বর হচ্ছে কি আইসোবারিক কোরিক বলতে পারো, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক বলতে কোনটা, সম আয়তনী, সম আয়তনী প্রক্রিয়া। তার মানে কি আয়তন স্থির, লেখা আছে তো সম আয়তনী প্রক্রিয়া। তাহলে লেখচিত্র কেমন হবে, এটা যদি ভি হয়, এটা যদি পি হয়, চাপ যাই হোক না কেন আয়তন স্থির। দেখো এখানে আয়তন স্থির, সবসময় আয়তন এটা ইন্ডিকেট করছে, তাহলে হচ্ছে কি আয়তনিক স্থির। এবার হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া,
নোট করে সেটা নোট করে নাও। 3 নাম্বার হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। যাই হোক না কেন উষ্ণতা স্থির থাকবে, উষ্ণতা স্থির। এটাকে বলবো কি, বাংলার নাম কি বলবো, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে উষ্ণতা সবসময় সমান থাকবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া থাকে মানে কি, সেখানে এরকম হতে পারে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে আয়তন কিংবা চাপ পরিবর্তন হতে পারে। আর এটা হচ্ছে কি রুদ্ধতাপ প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। 4 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক। রুদ্ধতাপ প্রক্রিয়া। এখানে হচ্ছে কি উষ্ণতা এখানে কি হবে রুদ্ধতাপ প্রক্রিয়াতে উষ্ণতা পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো রকম তাপের আদান প্রদান হবে না। কোনো রকম তাপের আদান প্রদান হবে না। এটা কী করে সম্ভব, তাপের আদান প্রদান হবে না অথচ উষ্ণতা পরিবর্তন হতে পারে? দেখো একটা প্রসেস হচ্ছে কি, এই গ্যাসটাকে খুব দ্রুত সংকুচিত করলাম, খুব দ্রুত। তাহলে কি হবে, সংকুচিত করার সময় যে উষ্ণতাটা কি হবে, মানে যে উষ্ণতাটা তৈরি হলো, মানে যখন সংকোচন করছি যেটা কার্য করলাম তার জন্য কিছু তাপ উৎপন্ন হবে, সেই তাপটা কী হবে বাইরে ছাড়তে পারবে না। সেটা কী হবে, গ্যাসের তখন উষ্ণতা বৃদ্ধি করবে। সেটা কি উষ্ণতা পরিবর্তন হতে পারে কিন্তু কোনো রকম তাপের আদান প্রদান হবে না, বাইরে থেকে তাপ নেবেও না বা তাপ ছাড়বেও না। এটা কন্টেনার আছে, যে কন্টেনারটা হচ্ছে কি ইনসুলেটর ধরে নাও, এটা খুব দ্রুত সংকুচিত করলাম গ্যাসটাকে। তাহলে সংকুচিত করার সময় কিছু কার্য করতে হবে, সেই কার্য থেকে কিছু অংশ তাপের রূপান্তর হবে, সেই তাপটা কী করবে বাইরে ছাড়বে না, সেই তাপটা কী করবে নিজের উষ্ণতাটা বৃদ্ধি করবে। তাহলে তাপের আদান প্রদান হবে না কিন্তু উষ্ণতা বৃদ্ধি হতে পারে, ছিল 10 হতে পারে 40। আইসোথার্মাল কি, যেতে কী হবে উষ্ণতা পরিবর্তন হতে পারে, উষ্ণতা পরিবর্তন মানে তাপের আদান প্রদান হবে কিন্তু উষ্ণতা পরিবর্তন হবে না। অর্থাৎ কি, একটা গ্যাসকে আমি ধীরে ধীরে সংকুচিত করলাম, তাহলে এখান থেকে এখানে নিয়ে এলাম একটু ধীরে ধীরে, তো এখানে যে তাপ উৎপন্ন হলো সেটা বাইরে ছেড়ে দিল। তা বাইরে যদি ছেড়ে দেয়, যেটা এক্সট্রা উৎপন্ন হলো সেটা বাইরে ছেড়ে দিল, তার মানে কি এখানে উষ্ণতা একই থাকলো। আবার এখান থেকে এখানে নিয়ে এলাম, এখানে যে তাপ উৎপন্ন হলো সেটা বাইরে ছেড়ে দিল। তাহলে এখানে কি হচ্ছে কি, তাপের আদান প্রদান হবে কিন্তু উষ্ণতা স্থির। আর এখানে হচ্ছে কি উষ্ণতা পরিবর্তন হবে কিন্তু তাপের আদান প্রদান হবে না। এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক আর আইসোথার্মাল। কোথায় হবে, পরিপার্শ্ব থেকে। সংজ্ঞাগুলো আর আছে, বই দেখে নেবে। তাহলে মনে রাখলাম কি, আইসোবারিক প্রসেস বা হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া, যে হচ্ছে কি চাপ স্থির থাকবে, সম আয়তন স্থির থাকবে। আইসোথার্মাল উষ্ণতা সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ কি উষ্ণতা স্থির থাকবে কিন্তু তাপের আদান প্রদান হতে পারে, প্রক্রিয়া কিন্তু তাপের আদান প্রদান হতে পারে, স্থির কিন্তু তাপের আদান প্রদান হবে। কার সাথে, পরিবেশের সাথে। আর এখানে হচ্ছে কি উষ্ণতা পরিবর্তন হতে পারে কিন্তু কোনো রকম তাপের আদান প্রদান হবে না। এবার লেখচিত্র কেমন হবে, যদি এরকম নাও পিভি, যদি লেখচিত্র অঙ্কন করো ভিপি, যদি এটা যদি রুদ্ধতাপ প্রক্রিয়া হয়, T1 ধরে নাও, এটা T2 ধরে নাও, এটা আছে, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া হলো অ্যাডিয়াবেটিক। তাহলে কি হবে, এটা হবে কি, এটা সমষ্ণ প্রক্রিয়া। কেন, এটা হচ্ছে কি বেশির খাড়া মানে উঁচু টাইপের, আর এটা হবে কি একদম শুয়ে মতো আছে। তো এটা হবে কি অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি হবে একটু খাড়া হবে, আর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে
একটু ডাউন হবে, মানে এর থেকে কম খাড়া হবে। ঠিক আছে, মানে খাড়া বলতে কি, এর এটা কোনটা বেশি আর এর কোনটা কি কম, এই অ্যাঙ্গেলটা কম, নতি কম আর এটা নতি বেশি। তাহলে এর হচ্ছে কি নতি বেশি, নতি কম, কার সাপেক্ষে, এর সাপেক্ষে কম। আজকে এটুকু পড়বে, পরবর্তীকালে আবার ভালোভাবে বাড়িতে গিয়ে শুরু করব, কে নোট করে নেবে, একটু কম্প্রোমাইজ করে নাও। থ্যাংক ইউ।